আজকে রাজ্যের অন্যতম বড় রাজনৈতিক ঘটনা, তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতির পদ সহ বাকি দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং তারপরেই দেখতে পাওয়া গেল তিনি বিধানসভাতে গেলেন এবং বিরোধী দলনেতার ঘরে তিনি পৌঁছলেন। ফলে রাজনৈতিক জল্পনা আরো অনেকটা বৃদ্ধি পেল। চন্দ্রিমাদি, আপনি হারার পরেও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়েননি, এই সিদ্ধান্তটা নিতে কেন হলো আজকে দুপুরবেলা? না, আমি আগেও বলেছি, আবারও বলছি যে এই সিদ্ধান্তটা আমায় নিতে হয়েছে কারণ আমার মনে হয়েছে যে আমার যে আনুগত্য, আমার যে বিশ্বাসযোগ্যতা, সেই বিশ্বাসযোগ্যতায় হয়তো কোথাও আমাদের শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায় মনে হয়েছে যে খামতি হয়েছে, অথবা আমার আনুগত্যের একটা প্রশ্ন চিহ্ন থেকেছে। কারণ গতকালের একটা যে ঘটনা, এটা আমি আবার বলছি না, সবাই জানে, তৃণমূল ভবন নিয়ে একটা ঘটনা ঘটেছে, যেখানে আমার সঙ্গে যে বিধায়করা গিয়েছিলেন ওখানে, তাদের সাথে কোনো কথাই হয়নি, মুখোমুখি কোনো কথা, অথবা তারা আমার এখানে এসছেন, আমি যে ঘরে বসেছি সেরকমও নয়। আমি তাড়াতাড়ি করে চলে এসেছি এরকম একটা ভাবারও কোনো কারণ নেই। আমি যে সময়ে প্রতিদিন তৃণমূল ভবনে যাই, সেই সময়ে তৃণমূল ভবনে গেছি এবং যতক্ষণ থাকি ততক্ষণের থেকেও বোধহয় আরও 10-15 মিনিট বেশি ছিলাম, কিন্তু আমার সঙ্গে কেউ কথা বলতে কোনো বিধায়ক আসেনি। তারপরে আমি বাড়ি চলে এসেছি। তারপরে আমাকে বেশ কিছুক্ষণ পরে শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়, তার সাথে আমার একটা ফোনে কথা হয় এবং তিনি আমাকে বলেন যে আমি ওদের হাতে তুলে দিয়েছি এই তৃণমূল ভবন। এটা আমাকে খুব দুঃখ দিয়েছে, কারণ আমি কি করে তুলে দেব হাতে তৃণমূল ভবন? আমার সাথে কথাও হয়নি, দেখাও হয়নি, কিছুই হয়নি। আর এটা তো আমার নিশ্চিতভাবে আমার যে বিশ্বাসযোগ্যতা, তার উপরে একটা সন্দেহের তীর। আর যেটা আমার আনুগত্য, আমি একেবারে অনুগত সৈনিক হয়ে কাজ করেছি সব সময়। বিগত 15 বছরে কেউ বলতে পারবে না। আমি কৃতজ্ঞতাও প্রকাশ করি ওনার প্রতি অনেক কথা। আমি হেরে গিয়েছিলাম 16 সালে, তারপরে তিনি আমাকে টিকিট দিয়েছিলেন 17 সালের উপনির্বাচনে, জায়গাটা ছিল দক্ষিণ কাথি, সেসব আমার মনে আছে। কিন্তু তার সাথে সাথে আমি যে আনুগত্যটা দেখিয়েছি ওনাকে বিভিন্ন সময়, সেটাও তো আমি মনে করি যে সেটাও তিনি অ্যাপ্রিসিয়েট করবেন। হয়তো করেছেন, আমারই কোনো দোষ, হয়তো আমি হয়তো ভালো করে ঠিক প্রকাশ করতে পারিনি আমার ব্যাপারটা। সেই জন্য এই কথাটা তিনি বললেন। আমি কি করে এটা করতে পারি যে কারুর হাতে আমি তুলে দেব? এটা আপনার যারা রাজনৈতিক সতীর্থ ছিলেন বা এখনো আছেন বলাই ভালো, তারা প্রত্যেকে বলতেন যে চন্দ্রিমা ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়ের গুড গার্ল, যাবতীয় সাংগঠনিক দায়িত্বের কঠিন জায়গায় দেওয়া, প্রশাসনিক বিভিন্ন ক্ষেত্রে চন্দ্রিমা ভট্টাচার্যকে দেওয়া, গত কয়েক বছর ধরে সেই ছবি দেখতে পাওয়া গিয়েছে। তো সেই ছবি হঠাৎ করে বদলে গেল একটা দিনের একটা ঘটনায়? না না, কঠিন কাজ ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে গুড গার্ল। সেটা তো অবশ্যই, যেটা আমি বলছি যে অনুগত, তাহলে অনুগত যারা, তারা তো গুড গার্লই হয়। তো কিন্তু সেখানে যে টাইত্বগুলো দেওয়ার কথা, সংগঠনে হোক চাই অন্য জায়গায় হোক, যখনই কঠিন পরিস্থিতি এসেছে তখনই সেই দায়িত্বগুলো দেয়া, কিংবা যা আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে গুড গার্লকে দিয়ে খুব অনেক কিছু দায়িত্ব দেয়া হয়েছে, আপাত দৃষ্টিতে যা মনে হয়েছে যে দায়িত্বগুলো ভীষণ গুরু দায়িত্ব প্রশাসনিক লেভেলের, সেগুলো সবসময় সঠিক নয়। এটাও তো একটা নিশ্চয়ই জানেন। আমি মন্ত্রগুপ্তির কারণে সব কথা বলবো না, কারণ আমি একটা মন্ত্রগুপ্তি নিয়েছি। তো যতবার আমি মন্ত্রিসভায় শপথ গ্রহণ করেছি ততবার আমি এই মন্ত্রগুপ্তির শপথ নিয়েছি, সুতরাং সেটা আমি বলবো না। কিন্তু এটাও আর কি ব্যাপার। আপনি একটা এমন দফতরের দায়িত্ব সামলাতেন যা নিয়ে বিরোধীরা বারবার ধরে কটাক্ষ করত, অর্থ দপ্তর, এবং বাজেট পেশ করেছেন আপনি। সেই বাজেট কিভাবে তাহলে হতো? আপনাকে কি অন্ধকারে রেখে হতো? না, বিরোধীরা কি বক্তব্য পেশ করত আমি জানি না। আমি যে অর্থ দপ্তরের জিএসটি কাউন্সিলের মিটিংয়ে, যেখানে অবশ্যই সেটা আমাদের সর্বজন শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে সেই সুযোগ দিয়েছিলেন বলেই আমার যাওয়া সম্ভব হয়েছিল, আমি কিন্তু ভারতবর্ষের মানুষের কাছে, ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের মাননীয় মন্ত্রীদের কাছে, এবং বিশেষ করে কেন্দ্রীয় মন্ত্রী, যিনি অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, মাননীয় শ্রদ্ধেয় মন্ত্রী, তার কাছে আমি আমার বাংলার যে কথা
সেটা প্রকাশ করতে পেরেছি। এবং সেটা আমি বলছি তা নয়, এটা পার্লামেন্টে রেকর্ডেড আছে, কারণ তিনি পার্লামেন্টে দাঁড়িয়েও এই কথা বলেছেন। ফলে আমার যদি বলেন যে বাজেটের বাকি কি করেছি কি না করেছি, বাজেট সংক্রান্ত, বাজেটের পরে কোনো ফাইল এলো গেল কি করলো সবের ওপরে অনেক নিয়ন্ত্রণ। আমি আবারও বলছি যে এটাগুলো মন্ত্রগুপ্তের জন্য আমি বলছি না, কিন্তু বাজেট মানুষ দেখেছে। আপনি মাননীয় মুখ্যমন্ত্রী, এখন যিনি মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি বলেছেন যে এবারের বাজেটটা ঠিক ওরকম হবে না, চন্দ্রিমা পড়ে দাও, এরকম বাজেট হবে না। আসলে তিনি জানেন, অনেক কিছু জানতেন, অথবা যারা আধিকারিক আছে তারাও হয়তো তাকে অবহিত করেছে যে ওই বাজেটটা আমি হয়তো মানুষ জেনেছে এক সময়, আমি তার কয়েক ঘন্টা আগে জেনেছি। অনেকে বলেন যে চন্দ্রিমা ভট্টাচার্যর বাজেটের বিষয়ে তিনি কি সিদ্ধান্ত নেবেন বা আলোচনা করবেন, তার পিছনে একটা দীর্ঘ ছায়ার মতো কোথাও অমিত মিত্র দাঁড়িয়ে থাকতেন, এটা কি ঠিক? আমি এসব নিয়ে কোনো আলোচনা করতে চাই না। আমি আবারও বলছি, আমি যেটা ফেস করেছি সেটা বলছি। আমরা দেখেছি যে 22শে জুন নিউ টাউনের একটি হোটেলে যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের জাতীয় কর্মসমিতি তৈরি হচ্ছে, সেখানে আপনার পুত্রকে দেখা গিয়েছিল। গত শনিবার দিনকেও তপসিয়াতে একটি রিসর্টে যখন বৈঠক হয় সেখানেও দেখা গিয়েছিল। এখন সোশ্যাল মিডিয়াতে লাইভ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন যে আপনার পুত্র আগেই চলে গিয়েছিল, আসলে 60 আগে থেকেই সব তৈরি করে রাখা ছিল। না, এটা হয়তো উনি বলতেই পারেন, ওনার মনে হতেই পারে। আমি তো তাই জন্য বলছি যে বিশ্বাসযোগ্যতা প্রশ্ন চিহ্নের মুখে। যেদিন নভোটেলে আমার ছেলে গিয়েছিল সেই দিনই আমি গিয়ে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, মানে তখন পূর্ব মুখ্যমন্ত্রীকে, তাকে আমি বলেছিলাম যে আমাকে ছেড়ে দিন। তিনি বলেছেন না, ও গেছে গেছে, তুমি থাকো বলে তারপরে আমাকে যে কাজ দিয়েছেন সে কাজ করেছি। এখন উনি বিশ্বাস করবেন না, উনি হয়তো এখন, যেহেতু আমার বিশ্বাসযোগ্যতাটা ওনার কাছে এখন একটা ক্ষীণ জায়গায় পৌঁছে গেছে, তাই জন্য হয়তো বিশ্বাস করবেন না। এখানের ছেলেরা যারা আমার পাড়ার ছেলে আছে তাদের জিজ্ঞাসা করবেন যে আমি এই যেদিনকে নভোটেলে গেছে 22 তারিখ থেকে আজকে আমরা 4 তারিখে আছি, গতকাল 3 তারিখ সন্ধ্যের আগে অবধি আমি আমার ছেলের সাথে পলিটিক্স নিয়ে কোনো কথা বলিনি। আমার আগে আমি ওর অফিস যেটা রাস্তার ওপরে, সেখানেও গিয়ে বসতাম যখন কালীঘাট থেকে ফিরতাম অথবা ভবন থেকে ফিরতাম, আমি সেটাতেও যাইনি। আমাকে যখন ড্রাইভার জিজ্ঞেস করছে, আমি বলছি না, তোর দাদা অন্য দল করে, আমি অন্য দল করি, আমি যাইনি সেই অফিসে। এটা হয়তো বিশ্বাস করবেন না, কারণ এখন আমার বিশ্বাসযোগ্যতা নেই, তা কি করা যাবে। সেটা উনি যা বলছেন উনি ভেবেচিন্তেই নিশ্চয়ই বলছেন। আমি তো বুঝতে পারছি যে এই বিশ্বাসযোগ্যতা হারানোর দোষটা আমারই। ছেলে 47 বছর বয়স আমার ছেলে, তো সে সিদ্ধান্ত নিজে নেবে। প্ল্যান করা আমি কোনোদিন করিনি, তার মানে উনি আমাকে কোনোদিন চেনেনই। আমি যদি প্ল্যান করতাম তাহলে তো অনেক কিছু প্ল্যান করতে পারতাম। আমি কোনোদিন এইসব প্ল্যানিং এ বিশ্বাস করি না। যেরকম করে করেছেন আপনারা নিজেরাও দেখেছেন যে আমি সারা বাংলাটা মহিলা সংগঠন নিয়ে ওরকম নিজের করার জন্য প্ল্যান করে ঘুরিনি, কিন্তু কোথাও নিজের মানে কিছু তার থেকে হাসিল করার জন্য, কি আমি একটা বড় লিডার হব সেরম না। দলের সংগঠনকে শক্তিশালী করার জন্য যেখানে যেরম করার দরকার সেরম করেছি। আমি আমার মহিলা সহকর্মীরা যেভাবে কাজ করেছেন সেটা সকলের কাছে দ্রষ্টব্য হয়ে গেছে। আপনার এই সিদ্ধান্তে এমনই রাজনৈতিক প্রভাব পড়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যারা দল ছেড়ে বা যারা সঙ্গ ছেড়ে চলে যাচ্ছে তারা বেইমানি করেছে, বিজেপির কথাতে করেছে, তারা তো সরাসরি বিজেপিতেই যোগ দিতে পারে। ঠিক আছে, সেটা আমি কোথায় যোগ দেব না দেব কি সেটা আমার সিদ্ধান্ত। উনি যদি আমাকে বেইমান ভাবেন এত 15 বছর পরে, তাহলে ভাববেন, তাতে কিছু নেই। আমার তার প্রতি শ্রদ্ধা যা আছে সেটা আছে। আপনি তো তৃণমূল সরকার ক্ষমতায় আসার অনেক আগে থেকেই রাস্তায় নেমে আন্দোলন করেছেন, যে গণ আন্দোলনগুলো হয়েছিল সেখানেও গেছেন, নন্দীগ্রামে লাঠিচার্জের সম্মুখীন হয়েছেন, তারপরেও আপনাকে এই কথাটা শুনতে হচ্ছে? না, আমি কিন্তু অনেক আগে তৃণমূলে আসিনি। আমি 2008-এ কংগ্রেস ছেড়েছি, 2009-এ তৃণমূলে এসেছি এবং তার তৃণমূল বিরোধিতায় 2009 মানে তৃণমূল বিরোধীতে আছে। আমি কিন্তু সরকার হয়ে যাওয়ার 11 সালে আমাকে মনোনয়ন দিয়েছিলেন। তো আমি তো তার এই যে মনোনয়ন দিয়েছেন, এই যে একটু আগে বললাম যে আমি হেরে যাওয়ার পরেও আমাকে উপনির্বাচনে দক্ষিণ কাঁথি থেকে মনোনয়ন দিয়েছিলেন, আমি তো তার জন্যই আনুগত্য, আমার কৃতজ্ঞতা যেভাবে প্রকাশ করা সেভাবে প্রকাশ করতে চেষ্টা করেছি।
হয়তো কোথাও কোনো আমার ভুল ছিল, ফাঁক ছিল। আমি কাউকে দোষ দিচ্ছি না, আমি নিজের ব্যর্থতা এটা মনে করছি। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী বলেন যে উনি সিঁড়ি দিয়ে উঠেছেন, লিফটে করে নয়, আবার প্যারাসুটে করে উড়ে চলে যাননি, মাটিতে নেমে কাজ করেছেন। তো আপনারাও তো রাজনীতি, সে যে দলেরই হোক, মাটিতে নেবেই তো কাজ করতেন। আমি তো কোনোদিনই প্যারাসুট কি জানি না। আপনারা আমার বাড়িতে এসছেন, আগেও এখনো আসছেন, দেখে নিন 15 বছরে কোথাও কোনো পাল্টেছে কিনা সেটা দেখে নেবে। আমার জীবনযাত্রায় কোনো রদবদল হয়েছে কিনা সেটা দেখে নেবেন। এটা আমার যে আইনজীবী হিসেবে আমার একটা জায়গা আমি তৈরি করতে পেরেছিলাম। এখানে আমার সিনিয়রের ছবিও রয়েছে, ওনার নাম সঞ্জয় ভট্টাচার্য। তা মানে তাকে আমি আজকে স্মরণ করছি, সেটা সবাই জানে, এটা বলার দরকার নেই। এখানে অনেক অনারেবল জাজেস আছে যারা কলকাতা হাইকোর্টে অথবা রিটায়ার্ড অথবা সুপ্রিম কোর্টে আছেন, তারা জানেন। সুতরাং আমি কোথা থেকে কি করেছি, রাস্তায় নেবে কি করেছি, সবই সবার জানার আছে, বলার আর কি আছে। বিশেষ কিছু কথা বলতে গিয়ে আপনার গলাও ভারী হয়ে আসছে। কোথাও গিয়ে মনে হচ্ছে যে যেটা হলো বা যে অভিযোগগুলোকে তোলা হচ্ছে, এতদিন পরে কাজ করে আসার পর, এতটা খাটার পরে দলের সাথে, এটা আপনার প্রাপ্য ছিল না? দেখুন, আমি যখন সিদ্ধান্তটা নিয়েছি যে আমি এই আনুগত্য, এই প্রশ্নচিহ্নের জন্য আমি থাকবো না, তখন আমি জানি যে অনেক কিছু এরকম ধরনের আছে যারা পুরোটা জানে না কিংবা বুঝতে চায় না, তারা এরকম বলবে। ঠিক আছে, এটাও একটা জীবনের অঙ্গ, সুতরাং এটা তো থাকবেই। ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়েই জীবন চলে, আলোচনা সমালোচনার মধ্যে দিয়েই সবকিছু হয়। সুতরাং তারা করতেই পারে, তাদের অধিকার সমালোচনা করা। আমার যা করার সেটা আমি করেছি, তাতে কোথাও ব্যর্থ হয়েছি হয়তো, নিশ্চয়ই, তাই জন্য এই কথাগুলো শুনতে হচ্ছে। দেখা গেল ঋতব্রতদের সাথে আপনাদের দেখা হলো, সেখানে ফিরাদ হাকিম ছিলেন, অনেক পুরনো নেতারা, এরা অনেকে যারা মহিলা বিধায়করা ছিল আপনার সাথে কাজও করেছে মহিলা সংগঠনে। আপনি কি পুরোপুরি ঋতব্রতদের সাথেই রাজনীতিতে থাকবেন? না, আমি ঠিক সেইভাবে কিন্তু যাইনি। বিধানসভায় আমি গিয়েছি, তার আমার কোনো পেনশনের, এই যে টেনশনগুলো পেতে হবে, সেই কাগজপত্রগুলো ঠিক করতে হবে, এতদিন যাইনি। মানে আমি এতদিন যাইনি। এখন আমার মনে হলো যে আমি তো দল থেকে, আমি পদ থেকে আমি অব্যাহতি নিয়েছি, ফলে আমার এই টেনশনের কাজগুলো করতে হবে। আজকে বিধানসভাটা খোলা আছে সেটা জেনেছিলাম, তার কারণ হচ্ছে যে এখানে কোনো অনুষ্ঠান কর্মসূচি আছে। তো আমি সেখানে যে লোকের সাথে কথা বলবো গিয়ে, তাহলে যাব কোথায়? বসতে তো হবে। আমি তো নিশ্চয়ই সরকার পক্ষের ঘরে গিয়ে বসবো না, আমি তো বিরোধী দলের পক্ষের ঘরে গিয়ে বসবো, তাই বুঝেছি। আপনি দূরে রাজনীতিবিদ, টাইমিংটা তো খুব ইম্পর্টেন্ট। আজকে আপনার পদত্যাগ এবং আজকে যাওয়া, সেটা নিয়েই সকলের কথা বলছে। না, আজকে গিয়েছি আমি এইটার জন্যই, পদত্যাগ করার কথাটা কালকেই সিদ্ধান্ত নিয়েছি, আজকে চিঠিটা দিয়েছি এবং তারপরে ভেবেছি যে এটা যেতে হবে, আমাকে নিতে হবে আর কি, এই কাগজপত্রগুলো নিতে হবে এবং যে আমার টেনশনগুলো পাওয়ার, সেগুলো ব্যবস্থা করতে হবে। যে লোকজনের সাথে কথা বলবো, যাবো কি করে, কোথায় গিয়ে বসবো, আমি তো বসতে হবে, জানতে হবে। তো স্বাভাবিকভাবে বিরোধী দলের কাছে যাবো, আমি তো সরকার পক্ষের কাছে গিয়ে বসবো না। গত 3রা জুন যখন আপনাকে রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হলো, তখন দল একটা কঠিন পরিস্থিতিতে, একাধিক সাংসদরা ছেড়ে যাচ্ছেন, একাধিক বিধায়করা আলাদা ব্লক তৈরি করছেন, কর্মীরা রাস্তায় নামছে না। মনে হয় যে তখনও সঠিক সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে আনতে পেরেছিলেন, কারণ যারা ছেড়ে যাচ্ছিলেন বা সঙ্গ ত্যাগ করছিলেন তাদের বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রাশ নেই, রাশ চলে গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে। এটা আমি বলতে পারবো না। আমাকে 3রা জুন যেদিন করেছিলেন, সেদিনকে এই মামলাগুলো হাইকোর্টে অথবা যেটা ইসিআই এর সামনে আছে, সেই এই প্রবলেমগুলো, এই সমস্যার দল নিয়ে ছিল না সেই সময় যখন উনি আমাকে করেছিলেন। তারপরে যেটা হয়েছে সেটা হয়েছে, সবাই দেখেছে। সুতরাং আমি আমার সিদ্ধান্ত নিয়েছি, যেটা আমি আগে বললাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের পক্ষে ঘুরে দাঁড়ানো আর সম্ভব? আমি জানি না, আমি তো মানে জ্যোতিষী নই, কে ঘুরে দাঁড়াবে কে ঘুরে দাঁড়াবে না আমি জানি না, সময় বলে দেবে কে কোথায় থাকবে। আমি কারুর বিরুদ্ধে কোনো অভিযোগ করছি না, কোনো সমালোচনা করছি না, আমি নিজের সমালোচনা করছি, করে বলছি যে আমার হয়তো ভুল হয়েছিল, তাই উনি বুঝতে পারেননি। তাই এই যে বলছে যে আমার প্ল্যান ছিল, এগুলো তো আমার মানে শুনবো এগুলোই ভাবিনি আর কি, আমার প্ল্যান ছিল। এই কথাগুলো
শুনলে মনে হয় যে আমি হয়তো নিজেকে ঠিক প্রকাশ করতে পারিনি। আপনার চিঠিতে আপনি ফরমার চিফ মিনিস্টার বলে অ্যাড্রেস করেছেন, এআইটিসি চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় তো উল্লেখ করেনি, এটার কি কোনো বিশেষ কারণ আছে? না, এখন সাবজেক্ট ম্যাটারটা সাবজুডিস আছে, কোর্টেও আছে, ওই যে বললাম ইসিআই এর কাছেও আছে, ফলে আমি সেই কনফিউশনটার মধ্যে যেতে চাইনি, তাই জন্য ফরমার চিফ মিনিস্টার। এটা হচ্ছে যে এই চিঠিতে আপনি উল্লেখ করেছেন যে আপনি সিগনেচারি অথরিটি ছিলেন বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্টে, ওনারা অস্বীকার করছেন, ওনারা বলছেন আপনি নাকি ছিলেন না, ডেরেক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন। ভুল বলছেন, আমি তো কবে যেন কদিন আগেই আর কি, কিছুদিন আগে এর মধ্যে সই করে এলাম, সুতরাং হয়তো জানেন না, মানে খেয়াল করছেন না অথবা ঠিক করে বলছেন না আর কি, সেটা আমি জানি না। ব্যাংকের যে ব্যাংকে আছে সেখানে গেলেই দেখতে পাবে চেক কার নামে গেছে, কাদের গেছে। আপনি থাকতে পারেন অন্য অ্যাকাউন্টে থাকতে পারেন, আমিও ছিলাম অনেক অ্যাকাউন্টে। আপনি রাজনীতির ব্যক্তি, রাজনীতি করেই নিশ্চয়ই আগামী দিনও থাকবেন, সেক্ষেত্রে আপনার গন্তব্য কোথায়? দেখা যাক, আমি দেখি, সময় বলে দেবে গন্তব্য কোথায়, কি না, কিভাবে কি করব, কি করছি, সময় বলে দেবে। আমরা কথা বলছিলাম চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে, তিনি ইতিমধ্যেই তার যে দায়িত্ব থেকে আজকে তিনি অব্যাহতি নিয়েছেন, তিনি চলেছেন, এবং তার এই অব্যাহতি নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু কথা বলেছেন, যে কথাগুলোর মধ্যে দিয়ে তাকে তোপ দেখা হয়েছে। তিনি এখন দেখার যে আগামী দিন ঠিক কী সিদ্ধান্ত গ্রহণ করেন।